আমার চ্যানেলে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের আমি আন্তরিক স্বাগত জানাই। আমি আজকে বিদ্রোহের যে চ্যাপ্টারটি আছে, মানে তৃতীয় অধ্যায়টির পরবর্তী, মানে চতুর্থ চ্যাপ্টারটি ইতিহাসের, সেটি এখানে বলবো। সেখানে প্রথমেই একটি বিদ্রোহের নামই আছে, সেটা হচ্ছে সিপাহী বিদ্রোহ। খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? কিন্তু সিপাহী বিদ্রোহের সমস্ত কিছু ডিটেলে পড়ার কোনো দরকার নেই। শুধু সিপাহী বিদ্রোহের নাম, পটভূমিকা, কারণ, গুরুত্ব এবং নেতা নেত্রীর নাম, পাশাপাশি বিদ্রোহ সম্পর্কে কে কী বলেছিল সেগুলো যদি একটা চার্ট করে নেওয়া যায় তাহলে কিন্তু সহজেই মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? পাশাপাশি এটাও জানতে হবে যে সিপাহী বিদ্রোহে মধ্যবিত্ত শ্রেণীরা কেন অংশগ্রহণ করেনি, ঠিক আছে? আচ্ছা, সিপাহী বিদ্রোহে সাল হচ্ছে 1857। পটভূমিকা, এই সময়ের পরিস্থিতি ভারতে যেরম ছিল সেটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির তীব্র শোষণ অব্যাহত ছিল, শিল্প বাণিজ্য ধ্বংস, কৃষকদের দুর্দশা চরমে। তোমরা ক্লাস 8-এ পড়ে থাকবে অবশিল্পায়ন এবং তাঁত শিল্পেও নষ্ট হয়ে যাওয়া, অন্যান্য শিল্প নষ্ট হয়ে যাওয়া, একটা দারিদ্র্যের কবলে পড়া ভারতবাসীর জীবন, সেটা তোমরা পড়ে থাকবে। আচ্ছা, এবার দেখো কারণ, যে কারণের পরই সিপাহী বিদ্রোহটা হয়েছিল সেটাকেই আমরা প্রত্যক্ষ কারণ ধরবো। তাহলে প্রত্যক্ষ কারণটা কী ছিল? গুজব ছিল এনফিল্ড রাইফেলের টোটায় গরু আর শূকরের চর্বি আছে, টোটা মুখে নিয়ে দাঁতে কেটে বন্দুকে ভরতে হয়, হিন্দু মুসলিমের ধর্মনাশের ভয় ছিল। এটা ছোট করে বলা হচ্ছে। এই ধরনের একটি গুজব রটানো হয়েছিল এবং সেটা কতটা সত্য সেটা বিবেচনা করে না দেখেই কিন্তু বিদ্রোহীরা আন্দোলন করে, মানে বিদ্রোহ করা হয়েছিল, যেটা সিপাহীরা বিদ্রোহ করেছিল। অন্য অনেক কারণ ক্ষোভ তাদের মনে পঞ্জীভূত হয়েছিল, যেটা হচ্ছে বেতন কম দেওয়া হতো, সুবিধা কম দেওয়া হতো, বঞ্চনার শিকার হতো সিপাহীরা। দেখো, সিপাহী বিদ্রোহের গুরুত্ব যদি বলতে হয়, সেখানে বলতে হবে যে ভারত শাসন আইনের দ্বারা 1858, গুরুত্ব মানে এখানে ফলাফলও তুমি বলতে পারো। 1858-তে কোম্পানি শাসনের অবসান ঘটে। মহারানী ভিক্টোরিয়া ভারতের শাসনভার নিজের হাতে তুলে নেন। রানীর প্রতিনিধি হলেন ভাইসরয়, প্রথম লর্ড ক্যানিং, তিনি প্রথম ভাইসরয়। ভারত সচিব পদ সৃষ্টি হয়। মহারানীর ঘোষণাপত্র প্রকাশিত হলো। সামরিক ক্ষেত্রেও অনেক পরিবর্তন দেখা দিল। আচ্ছা, যদি নেতা নেত্রীর নাম বলো, বিহারে কুমার সিং, অযোধ্যায় হজরত মহল, ঝাঁসিতে লক্ষ্মীভাই, কানপুরে নানা সাহেব, ফৈজাবাদে মৌলভী আহমদুল্লাহ, কানপুরে তাতিয়া টোপি এবং প্রথম শহীদ মঙ্গল পাণ্ডে অবশ্যই। আচ্ছা, এবার দেখো এখানে বিদ্রোহের মতামত। আর বিদ্রোহ বলে রাখি যে ব্যারাকপুরের সেনানিবাসে প্রথম বিদ্রোহ হয়েছিল। আচ্ছা, বিদ্রোহের মতামত নিয়ে কে কী বলেছেন? এটা ছিল সিপাহীদের বিদ্রোহ। অক্ষয় কুমার দত্ত, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, দাদাভাই নওরজি, কিশোরীচাঁদ মিত্র এরা বলেছিলেন। সামন্ততান্ত্রিক শোষণের বিরুদ্ধে কৃষকদের অভ্যুত্থান, এটা সুপ্রকাশ রায় বলেছেন। ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ সাভারকার বলেছেন। অভিজাত আমলাতন্ত্রের, মানে যে সামন্ততন্ত্রের মৃত্যুকালীন আর্তনাদ, এটা ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলেছেন। এটি জাতীয় বিদ্রোহ, এটা কার্ল মার্কস বলেছেন। আচ্ছা, কেন মধ্যবিত্ত শ্রেণী সিপাহী বিদ্রোহ অংশগ্রহণ করলো না? এটা হচ্ছে ব্রিটিশ শাসনকেই তারা ভারতের জন্য কল্যাণকারী বলে মনে করেছিল। আর ব্রিটিশদের বিরুদ্ধে তারা সশস্ত্র বিপ্লবের বিরোধী ছিল এবং তারা ইংরেজরা চলে গেলে কেউ যে শাসনভার ভালোভাবে দক্ষ হাতে গ্রহণ করতে পারবে সেই বিষয়ে তারা সন্দেহ ছিল তাদের। আর তাদের সন্তানরা যেন উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে তারা ব্রিটিশদেরই অধীনে, ঠিক আছে, চাকুরি করতে পারে, সেটাই তারা চেয়েছিল। আর সচেতনতার অভাব তো ছিলই, যুক্তিবোধের অভাব তো ছিলই, বলাই বাহুল্য, ঠিক আছে? দেখো, এইভাবে যদি আমরা এক পাতায় একটা চার্ট করে নিতে পারি, সমস্ত কিছুই কিন্তু আমাদের সিপাহী বিদ্রোহ প্রসঙ্গে নখদর্পণে এসে যায়। প্রথমত বলি যে এখানে এই যে মধ্যবিত্ত শ্রেণী কেন বিদ্রোহে অংশ নেয়নি সিপাহী বিদ্রোহ, এটা কিন্তু একটা 4 নম্বরের কোশ্চেনে এবারের মাধ্যমিক পরীক্ষায় এসেছিল।